বন্ধুরা এখনো পর্যন্ত আমরা যেই সমস্ত সুপারহিরোকেই দেখেছি তাদেরকে তাদের ক্রিয়েটারগুলো তাদের ইমাজিনেশনের সাহায্যেই বানিয়েছে, কিন্তু এর মধ্যে কিছু সুপারহিরো এবং সুপার ভিলেন এমনও রয়েছে যাদেরকে অন্য ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। এমনকি কিছু কিছু ক্যারেক্টারকে একেবারে কপিও করা হয়েছে, এমনকি এটি মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যেও প্রযোজ্য। এই দুটো ইউনিভার্সই একে অপরের থেকে অনেকগুলো ক্যারেক্টারকেই কপি করেছে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে জানবো যেটিকে মার্বেল ইউনিভার্স ডিসি ইউনিভার্স থেকে কপি করেছে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, কুইক সিলভার। এই ভিডিওর প্রথম ক্যারেক্টারটি হলো কুইক সিলভার, যাকে মার্বেল ইউনিভার্স ডিসি ইউনিভার্সের প্লাস থেকে কপি করে বানিয়েছিল। প্লাস ডিসি ইউনিভার্সের সব থেকে ফার্স্টেস্ট ক্যারেক্টার, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1940-এ আসা প্লাস কমিকের মধ্যে। যখন প্লাসের জনপ্রিয়তা ধীরে ধীরে অনেকটাই বেশি পরিমাণে বাড়তে থাকে তখনই মার্বেল ইউনিভার্স নিজেদের জন্য একটি স্পিড ক্যারেক্টারকে ডেভেলপ করা শুরু করে দেয়, যার ফলে সাল 1964-তে মার্বেল ইউনিভার্স কুইক সিলভারকে মার্বেলের মধ্যে ইন্ট্রোডিউস করায়। কুইক সিলভার মার্বেল কমিকের মধ্যে একটি মিউটেন্ট, যার কাছে অনেক স্পিডে মুভ করার পাওয়ার রয়েছে, কিন্তু এমসিউর কাছে মার্বেলের মিউটেন্ট না থাকার জন্য এমসিউ কুইক সিলভারকে একটি মিউটেন্ট না দেখিয়ে একটি মানুষ হিসাবে দেখায়। কুইক সিলভার নিজের পাওয়ারকে পেয়েছিল একটি জেনেটিক এক্সপেরিমেন্টের সময়। কুইক সিলভার আসলে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে, কিন্তু কুইক সিলভারের স্পিড অতটা বেশি নয় যে স্পিডের দিকে ফ্লাশকে হারাতে পারবে, কারণ ফ্লাশ এতটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে যে নিজের ট্রু স্পিডে আলোর থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে। এই কারণে ফ্লাশ টাইম ট্রাভেলও করতে পারে। নাম্বার 9, হকাই। হকাই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটি ফাউন্ডিং অ্যাভেঞ্জার এবং এই ক্যারেক্টারটি অ্যাভেঞ্জার্সদের জন্য এতটাই বেশি পরিমাণে লাকি হয়েছে যে যতবারই অ্যাভেঞ্জারকে সাহায্য করেছে ততবারই অ্যাভেঞ্জার যে কোনো লড়াইকে জিতে গিয়েছিল। দ্য অ্যাভেঞ্জারের মধ্যে হকাই অ্যাভেঞ্জারদের সাথে মিলে লড়াই করে, এরপরে অ্যাভেঞ্জার চিতোরি আর্মির সাথে লড়াই একেবারেই জিতে যায়। অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে অ্যাভেঞ্জার আল্ট্রনের সাথে জিতে যায় এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে সে ক্যাপ্টেন আমেরিকার সাথে থাকে এবং এরপরে টিম ক্যাপ টিম আয়রন ম্যানের উপর বাড়িও পড়ে যায়। এমনকি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে হকাই নিজের ঘরের মধ্যে একেবারে রেস্ট করছিল, তখনই তারা সমস্ত ধরনের ইনফিনিটি স্টোনকে একেবারে কালেক্ট করে পুরো ব্রহ্মাণ্ডের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেয়। কিন্তু অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে যখন হকাই আবার ফিরে আসে তখনই আবার অ্যাভেঞ্জার ওই লড়াইকে জিতে যায়। বন্ধুরা এটা তো ছিল একটি মজার কথা, কিন্তু মার্বেলের এই জনপ্রিয় হকাই ক্যারেক্টারটি ডিসি ইউনিভার্সের গ্রিন অ্যারো ক্যারেক্টার থেকে কপি করে বানানো হয়েছিল। গ্রিন অ্যারোকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে সাল 1941-এ, কিন্তু এরপরে 23 বছর পর হকাইকে ইন্ট্রোডিউস করে মার্বেল ইউনিভার্স, অর্থাৎ সাল 1964 সালে আমরা মার্বেল ইউনিভার্সের মধ্যে হকাইকে দেখতে পাই। হকাই এবং গ্রিন অ্যারো দুজনেই প্রায় সিমিলার এবং এই দুটো ক্যারেক্টারই মানুষ যাদের কাছে বিভিন্ন ধরনের অ্যারো চালানোর দক্ষতা এবং পারদর্শিতা রয়েছে, এবং এই দুটো ক্যারেক্টারই মানুষ হওয়ার পরে সুপারহিরো টিমকে জয়েন করে সুপারহিরোদের সাথে লড়াই করতে থাকে। নাম্বার 8, ভিশন। ভিশন হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট যাকে ক্রিয়েট করেছিল আল্ট্রন, যাতে সে নিজের জন্য তাকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মার্বেলের এই ভিশনকে কপি করা হয়েছে ডিসি ইউনিভার্সের রেড টর্নাডো ক্যারেক্টারটি থেকে, এবং এই দুটো ক্যারেক্টারই একে অপরের কপি। এই দুটো ক্যারেক্টারই হলো একটি রোবট যাদের কাছে মানুষের মতো চিন্তা ভাবনার পাওয়ার এবং এবিলিটিও রয়েছে, যেখানে রেড টর্নাডো জাস্টিস লিগের টিমকে সাহায্য করে থাকে, অন্যদিকে ভিশন দ্য অ্যাভেঞ্জার টিমের অংশ হয়ে থাকে। রেড টর্নাডোকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে 1968 সালের আগস্ট মাসে, কিন্তু আমরা ভিশনকে দেখতে পেয়েছিলাম 1968 সালের অক্টোবর মাসে, অর্থাৎ রেড টর্নাডোকে দেখার 2 মাস পরে আমরা ভিশনকে দেখতে পাই। নাম্বার 7, ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাটকে সোজাসুজি ক্যাটওম্যান থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল, যেখানে আমরা সব থেকে প্রথমে ডিসি ইউনিভার্সের মধ্যে ক্যাটওম্যানকে দেখতে পেয়েছিলাম সাল 1940 সালে, কিন্তু ব্ল্যাক ক্যাটকে আমরা দেখতে পেয়েছিলাম এর 39 বছর পর, অর্থাৎ সাল 1979-তে। ব্ল্যাক ক্যাট এবং ক্যাটওম্যান দুজনেই প্রায় সিমিলার একটি ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টারের নামই ক্যাটের উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছিল, এমনকি এই দুটো ক্যারেক্টারই ব্ল্যাক কস্টিউমকে ব্যবহার করে থাকে এবং এই দুটো ক্যারেক্টারই নিজেদের আইডেন্টিটিকে একেবারে লুকিয়ে রাখে, যেখানে ক্যাটওম্যান অর্থাৎ সালিনা ডিসি ইউনিভার্সের মধ্যে ব্যাটম্যানের সাথে রিলেশনশিপে এসেছিল, অন্যদিকে ব্ল্যাক ক্যাট স্পাইডারম্যানের সাথে রিলেশনশিপে এসেছিল। নাম্বার 6, পাওয়ার প্রিন্সেস। পাওয়ার প্রিন্সেস হলো মার্বেলের ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যানকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে 1941-এ, যার পরে ওয়ান্ডার ওম্যান এতটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায় যে যাকে ডিসি ইউনিভার্সের সব থেকে আইকনিক ক্যারেক্টারদের মধ্যেও
মধ্যেও একজন মনে করা হতে থাকে। এই জন্যই মার্বেল ইউনিভার্সেও ওয়ান্ডার ওম্যানের মতোই একটি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করার কথা ভাবে এবং ওয়ান্ডার ওম্যানকে ইন্সপিরেশন বানিয়ে সে পাওয়ারফুল প্রিন্সেসকে একেবারে লঞ্চ করে দেয়। পাওয়ার প্রিন্সেসকে আমরা সব থেকে প্রথমে দেখতে পাই সাল 1982-তে, অর্থাৎ ওয়ান্ডার ওম্যানের থেকে 41 বছর পর। পাওয়ার প্রিন্সেস অর্থাৎ জাডা একটি পাওয়ারফুল গ্রিক গড যে ওয়ান্ডার ওম্যানের মতোই একটি অজানা দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটি একে অপরের থেকে অনেকটাই বেশি পরিমাণে সিমিলার। ওয়ান্ডার ওম্যানের মতোই পাওয়ার প্রিন্সেসও ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে লড়াই করেছিল। নাম্বার 5, উলভারিন। মার্বেল কমিকের সবথেকে জনপ্রিয় মিউট্যান্টদের মধ্যে একজন হলো উলভারিন এবং এটিকে কপি করা হয়েছিল ডিসি ইউনিভার্সের টিম্বার উলফ থেকে, যেখানে উলভারিনের জনপ্রিয়তা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু ডিসির টিম্বার উলফকে অতটা বেশি পরিমাণে কেউ জানেই না। টিম্বার উলফকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে সাল 1964-তে, কিন্তু এরপরে উলভারিনকে লঞ্চ করা হয় এর থেকে 10 বছর পর, অর্থাৎ সাল 1974-এর মধ্যে। উলভারিন এবং টিম্বার উলফ একে অপরের মতোই দেখতে হয়। এই দুটো ক্যারেক্টারই এক্সপেরিমেন্টের জন্যই তৈরি হয়েছিল এবং এই দুটো ক্যারেক্টারের পাওয়ারই প্রায় একই ধরনের, অর্থাৎ এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং, ডিউরেবল এবং সে অনেকটাই বেশি পরিমাণে রাগীও হয়ে থাকে। এবং এই দুটো ক্যারেক্টারের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এদের হিলিং ফ্যাক্টর। উলভারিনকে আমরা এখনো পর্যন্ত অনেকগুলো মুভির মধ্যে দেখতে পেয়েছি, কিন্তু টিম্বার উলফ ডিসি কমিকের মধ্যে কোথায় এখন রয়েছে সেটিকেও ডিসি কমিকের অনেক ফ্যানই জানে না। এই কারণে টিম্বার উলফ অরিজিনাল হওয়ার পরেও উলভারিনের মতো এতটা জনপ্রিয়তা না হওয়ার কারণে এই ক্যারেক্টারটি কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পিছিয়ে রয়েছে। নাম্বার 4, মুন নাইট। বন্ধুরা, মুন নাইটের সম্বন্ধে তো আপনারা সবাই জেনে থাকবেন, কারণ মার্বেল ফ্যানরা মুন নাইটকে ডিসির ব্যাটম্যান বলে থাকে এবং এটা এই জন্যই মুন নাইটও ব্যাটম্যানের মতো কস্টিউমকে পরে থাকে। এমনকি সে নিজের আইডেন্টিটিকেও একেবারে প্রাইভেট রাখে, এমনকি সে নিজের ভিলেনের সাথে রাতের বেলাতেই লড়াই করে। যেমন ভাবে ব্যাটম্যানের কস্টিউমের কালার কালো রঙের হয়ে থাকে, তেমন ভাবে মুন নাইটের কস্টিউমের কালার একেবারে সাদা হয়ে থাকে এবং ব্যাটম্যান ব্ল্যাক কস্টিউমকে এই জন্যই পরে থাকে যাতে তার এনিমি না বুঝতে পারে সে তার সামনে যাচ্ছে বলে। অন্যদিকে মুনলাইট হোয়াইট কস্টিউমকে এই জন্যই পরে থাকে যাতে সে যখন নিজের শত্রুর সামনে যাবে যাতে তার শত্রু বুঝতে পারে সে আসছে বলে। ব্যাটম্যানকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি কমিকের মধ্যে সাল 1939-এ। অন্যদিকে মার্বেল ইউনিভার্সের মধ্যে আমরা মুন নাইটকে দেখতে পেয়েছিলাম সাল 1974-এ, অর্থাৎ ব্যাটম্যানকে দেখার 36 বছর পর আমরা মুন নাইটকে দেখতে পাই। এখান থেকে বোঝা যায় যে মুন নাইট ক্যারেক্টারটি ডিসি ইউনিভার্সের ব্যাটম্যান থেকেই ইন্সপায়ার করে বানানো হয়েছে। নাম্বার 3, ডেডপুল। ডেডপুল হলো মার্বেল ইউনিভার্সের সব থেকে ফানি এবং ক্রেজি একটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি সেই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন যে আমাদের মতো দর্শকদের সাথেও কথা বলতে পারে। কিন্তু মার্বেলের ডেডপুল ডিসি ইউনিভার্সের ডেথস্ট্রোকের কপি। ডেথস্ট্রোককে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডিসি ইউনিভার্সের মধ্যে 1980 সালে, কিন্তু মার্বেল ডেডপুলকে ইন্ট্রোডিউস করেছিল এর 11 বছর পর, অর্থাৎ 1991-এ। ডেথস্ট্রোক এবং ডেডপুলের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সিমিলারিটি রয়েছে, যেমন এই দুটো ক্যারেক্টারই অ্যান্টি হিরো এবং মার্সেনারি হয়ে থাকে। এই দুটো ক্যারেক্টারের উপরেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এই দুটো ক্যারেক্টারের কাছেই হিলিং এবিলিটি রয়েছে। এই দুটো ক্যারেক্টারের কস্টিউমও প্রায় সিমিলার, এমনকি এই দুটো ক্যারেক্টারের নামও প্রায় সিমিলারই। যেখানে ডেডপুলের আসল নাম হলো ওয়েড উইলসন, সেখানে ডেথস্ট্রোকের আসল নাম হলো স্লেড উইলসন। এবং যদি পাগলামির কথা বলা হয়ে থাকে তাহলে ডেডপুলের থেকে পাগল ক্যারেক্টার আর কেউ নেই। নাম্বার 2, সেন্ট্রি। সাল 1938-এর মধ্যে যখন ডিসি কমিকের মধ্যে প্রথমবারের জন্য সুপারম্যানকে ইন্ট্রোডিউস করা হয় তখন সে সুপারহিরো ডেফিনেশনকেই একেবারে পরিবর্তন করিয়ে দেয়। সুপারম্যান ডিসি কমিকের প্রথম সুপারহিরো ছিল যে নিজের ফার্স্ট এপিয়ারেন্স থেকে এখনো পর্যন্ত ডিসি ইউনিভার্সের সব থেকে জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যে একজনে পরিণত হয়ে গিয়েছে। সুপারম্যানের এতটা জনপ্রিয়তাকে দেখে মার্বেল ইউনিভার্সও সুপারম্যানের মতোই একটি ক্যারেক্টারকে বানায় এবং এরপরেই সাল 2000 সালে মার্বেল ইন্ট্রোডিউস করায় সেন্ট্রিকে। সেন্ট্রি সুপারম্যানের থেকে 62 বছর পর কমিকের মধ্যে এসেছিল, কিন্তু সুপারম্যান এবং সেন্ট্রি এই দুটো ক্যারেক্টারই একে অপরের থেকে অনেকটাই বেশি পরিমাণে সিমিলার। যেমন সেন্ট্রির কাছেও সুপারম্যানের মতো সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে, ডিউরেবিলিটি রয়েছে, এমনকি সুপারম্যানের মতোই তার অনেকটাই বেশি পরিমাণে স্পিডও রয়েছে এবং সেও সুপারম্যানের মতো উঠতে পারে এবং সে সুপারম্যানের মতোই কস্টিউমকে পরে থাকে। এমনকি সেন্ট্রির কস্টিউমের মধ্যেও সুপারম্যানের মতোই একটি এজ লেটার রয়েছে। এখান থেকে বোঝা যায় যে মার্বেল ইউনিভার্স সেন্ট্রিকে ডিসি ইউনিভার্সের সুপারম্যান থেকেই ইন্সপায়ার হয়ে বানিয়েছে। নাম্বার 1, থ্যানোস। অ্যাভেঞ্জারের সব থেকে বড় বিপদ হলো থ্যানোস, যে মার্বেলের সব থেকে জনপ্রিয় ভিলেনদের মধ্যে একজন এবং সে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সমস্ত ইনফিনিটি স্টোনকে একেবারে নিয়ে এসে সে পুরো ব্রহ্মাণ্ডের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দিয়েছিল। কিন্তু মার্বেলের থ্যানোসকে ডিসি ইউনিভার্সের ডার্ক সাইড থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। ডার্ক সাইড হলো একটি নিউ গড যে অ্যাপোক্যালিপসের উপর রাজ করে থাকে এবং ডার্ক সাইডকে ডিসি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজন মনে করা হয়। ডার্ক সাইডের কাছে পাওয়ার হিসেবে রয়েছে সুপার
হিউম্যান স্পিড, সুপার হিউম্যান স্ট্রেংথ এবং সুপার হিউম্যান ডিউরেবিলিটি। এসব ছাড়াও ডার্কসাইড নিজের চোখ দিয়ে ওমেগা বিমকেও ছাড়তে পারে। থ্যানোস এবং ডার্কসাইড একে অপরের মতো তো পুরোটা নয়, কিন্তু এদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সিমিলারিটি রয়েছে। এবং থ্যানোসের ক্রিয়েটর জেমস স্টারলিন নিজেও বলেছিল যে সে থ্যানোসকে ডিসি ডার্কসাইড থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল। বন্ধুরা, এটিই ছিল মার্ভেলের 10টি ক্যারেক্টার যাকে ডিসি ইউনিভার্স থেকে মার্ভেল ইউনিভার্স ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।